প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো সাদাত হোসেনের লেখা ছোট গল্প সাইকেল। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। আফজাল হোসেনের গাড়ির খুব শখ। কম দামি হোক ক্ষতি নেই, যা চকচকে না হোক তাতেও ক্ষতি নেই। কেবল ধবধবে সাদা একটা গাড়ি তার চাই। সেই গাড়িতে তিনি অফিসে যাবেন। অফিসের দারোয়ান যখন বড় স্যারদের গাড়ির মতো করে তার গাড়ির জন্য অফিসের গেট খুলে দেবে, তখন তিনি কি করবেন তাও ভেবে রেখেছেন আফজাল হোসেন। খুব মায়াভরা একটা হাসি দেবেন। গাড়িটা খানিক থামিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করবেন, ইহে মুবারক মিয়া, খবর কি তোমার? দিনকাল কেমন যাচ্ছে? মুবারক মিয়ার উত্তর যদি সন্তোষজনক হয়, তাহলে পকেট থেকে 50 টাকার চকচকে একখানা নোট বের করে তার হাতে গুঁজে দেবেন। সমস্যা হচ্ছে, এই 50 টাকার চকচকে নোট প্রতিদিন দেওয়া যাবে না। এত টাকা দেওয়ার সাধ্য আফজাল হোসেনের নেই। গাড়ি কেনার সাধ্যও তার নেই। যদিও তার চেয়েও ছোট পোস্টের চাকরি করা অনেকেই গাড়ি বাড়ি করে ফেলেছেন, শুধু তিনিই পারেননি। অন্যরা পারলে তিনি কেন পারেননি? এই প্রশ্নের উত্তর অবশ্য আফজাল হোসেন দিতে চান না। কে কিভাবে অর্থ উপার্জন করবে সেটা তার নিজের ব্যাপার। এই নিয়ে তিনি মাথা ঘামাতে রাজি না। তার অবশ্য জমানো টাকা কিছু ছিল, 12-13 লাখ টাকা। এই টাকা তিনি তিল তিল করে জমিয়েছিলেন ওই গাড়ির জন্যই। এই জীবনে ওই একটাই শখ তার। বছর দশেক আগে একবার গাড়ি প্রায় কিনেও ফেলেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য হয়নি। হয়নি কারণ তার বড় ছেলে জাহিরের হঠাৎ দামি এক ব্র্যান্ডের মোটরসাইকেলের শখ হলো। সেই শখ এমনই যে ওই বাইক না পাওয়া অবধি সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। ছেলের খাওয়া দাওয়া বন্ধ রেখে তো আর বাবা শখ পূরণ করতে পারে না। আফজাল হোসেনও পারেননি। তিনি তার জমানো টাকা থেকে ছেলেকে মোটরসাইকেল কিনে দিলেন। ফলে তার জমানো টাকার অংশ বেশ কিছুটা কমে গেল। গাড়ি কেনা আর হলো না। এতে অবশ্য লোকসান কিছু হয়নি, বরং লাভই হয়েছে। গাড়ি কেনার প্রস্তুতি হিসেবে তিনি ড্রাইভিংটা শিখে ফেলেছিলেন। ড্রাইভিং শিখতে তার তেমন কষ্ট হয়নি। 2 চাকার সাইকেল চালানো কঠিন কাজ, 4 চাকার গাড়ি না। সেই সাইকেল তিনি গত 18 বছর ধরে চালাচ্ছেন। সুতরাং 4 চাকার গাড়ি তো তার কাছে দুধ ভাত। গাড়ি অবশ্য তার হবেই। ছোট ছেলে বশিরকে কানাডা পাঠিয়েছেন। সুতরাং গাড়ি হতে আর দেরি কি, এই হলো বলে। আফজাল হোসেন অবশ্য ছোট ছেলের আশায় থাকতে চাননি। নিজের জমানো টাকায় কিনতে চেয়েছিলেন। কিন্তু সমস্যাটা হলো, বশির কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বিয়ে করে ফেলায়। মেয়ের বাবা বেকার ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না, এই নিয়ে হইচই, কান্নাকাটি, বিষ খাওয়াখাই অবধি হলো। শেষ পর্যন্ত বশির বায়না ধরল তাকে বিদেশ পাঠাতে হবে। তার এক বন্ধু থাকে কানাডায়। সে বলেছে 1,15,00,000 টাকা হলে কানাডায় নেওয়ার এবং থাকার একটা বন্দোবস্ত করে ফেলতে পারবে। আফজাল হোসেনের স্ত্রী নাম রাহেলা খাতুন। তিনি এসে স্বামীকে ধরলেন। যেভাবেই হোক ছেলের একটা ব্যবস্থা তাকে করতেই হবে। বশিরও এসে বাবার পা জড়িয়ে ধরল। বলল, বাবা, তুমি আমারে কানাডা পাঠাও বাবা। আমি 1 বছরের মধ্যে তোমার গাড়ি কেনার ব্যবস্থা করব। তোমারে টাকা পাঠাই দেব। আর নইলে আমি বিষ খেয়ে মরব বাবা, বিষ খেয়ে। আফজাল হোসেনের আবারও গাড়ি কেনা হলো না। তিনি বশিরকে কানাডা পাঠালেন। তার মনে অবশ্য প্রবল আশা, বশিরে পাঠানো টাকায় হয়তো আর একটু ভালো গাড়ি কেনা যাবে। তিনি কাউকে বললেন না। কিন্তু অফিস থেকে ফেরার পথে প্রায়ই গাড়ির শোরুমে যান। দূর থেকে দাঁড়িয়ে দেখেন। তার কেমন ভয় ভয় লাগে। দূরে দাঁড়িয়েই মনে মনে দাম আন্দাজ করেন। সাহস করে কাউকে কিছু জিজ্ঞেস করেন না। যদি তারা ধমক টমক দেয়। বশির কানাডা যাওয়ার পর থেকে আফজাল হোসেন আর সাইকেল চালিয়ে অফিসে যান না।
সাইকেলটার অবস্থাও বিশেষ ভালো না, বহু বছরের পুরনো সাইকেল। প্রথমটা চুরি হওয়ার পর সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন, এক যুগ তো হবেই। লক্কর-ঝক্কর হয়ে গেলেও এই সাইকেলটার কোথায় যেন একটা প্রাণের ছোঁয়া পান আফজাল হোসেন। কিন্তু যার ছেলে কানাডা থাকে তার কি আর ভাঙা সাইকেল চালিয়ে অফিসে যাওয়া মানায়? মানায় না। আফজাল হোসেন তাই সাইকেল তুলে রেখেছেন ঘরে। গত ৩ বছর আর ছুঁয়েও দেখেননি। রোজ বাসে করে অফিসে যান, আর বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখেন রাস্তা ভর্তি সাদা ধবধবে সব গাড়ির দিকে। তার চোখ চকচক করে ওঠে। ঐরকম একটা গাড়ি তার হলো বলে। কিন্তু কানাডায় কি সব ঝামেলা হচ্ছে বশিরের। প্রথম বছরে সে টাকা পাঠাতে পারল না। নানা ঝামেলায় হিমশিম খেতে লাগলো। সেই ঝামেলা এতটাই তীব্র যে ওখানে টিকে থাকাই দায় হয়ে পড়ল। টাকা পাঠাবে কি? উল্টো যেন পারলে আরো চেয়ে বসে। পরের বছরও অবস্থার পরিবর্তন হলো না। কানাডার কাগজপত্র নিয়ে কি সব ঝামেলা হলো। সেই ঝামেলা মেটাতে জেরবার অবস্থা। ফলে সেবারও কিছু করতে পারল না সে। এরপর অবশ্য ধীরে ধীরে অবস্থা ভালো হতে লাগলো। আফজাল হোসেন ভাবলেন এবার নিশ্চয়ই টাকা পাঠাবে সে। তাবসির বললও সে কথা। এবার যেভাবেই হোক বাবার জন্য গাড়ি কেনার টাকা সে পাঠাবেই। আফজাল হোসেনের আর তর্স হয় না। তিনি এখন প্রায় রোজই নিয়ম করে গাড়ির শোরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন। দূর থেকে অন্য ক্রেতাদের কথাবার্তা শোনার চেষ্টা করেন, ভাবভঙ্গি খেয়াল করেন, কিভাবে কি বলতে হয় বুঝতে চান। যেদিন টাকা নিয়ে গাড়ি কিনতে আসবেন সেদিন যেন হঠাৎ উল্টাপাল্টা কিছু না করে ফেলেন, এই নিয়ে নানা ভাবনায় তার দিন কাটে। রাত ভোর হয়। সেদিন মাঝরাতে অবশ্য রাহেলা খাতুনের ডাকে ঘুম ভাঙে তার। শুনছ? হ্যাঁ, বলো। বড় বউর কাছে একটা কথা শুনলাম। কি কথা? আফজাল হোসেনের ঘুম তখনও পুরোপুরি কাটেনি। তিনি ঘুম জড়ানো কণ্ঠেই রাহেলা খাতুনের কথার জবাব দিচ্ছেন। বসির নাকি ওর বউরে কানাডা নিয়ে যাইতেছে। তো সে থাকে কানাডা, তার বউ কই থাকবো? বউ কি সোমালিয়া থাকবো নাকি? বউ কাছে নিয়ে যাওয়াই ভালো। তুমি বুঝতেছ না। কি বুঝতেছি না? বশির এতদিন যে টাকা পয়সার সমস্যার কথা বলছে এগুলো আসলে মিথ্যা কথা। ওর আসলে কোনো সমস্যাই ছিল না। মানে? আফজাল হোসেন যেন স্ত্রীর কথা বুঝতে পারেন না। ও আসলে ওর বউরে কানাডা নিয়ে যাওয়ার জন্য ওইসব কথা বলছে, যাতে আমরা টাকা পয়সার কথা না বলতে পারি। এতদিনে সব ফাইনাল হইছে, বুঝছো? রাত দুপুরে আমার এত বোঝাবুঝির দরকার নাই, ঘুমাতে দাও। সকালে খাবার টেবিলেও রাহেলা খাতুন কথাটা তুললেন। আফজাল হোসেন অবশ্য তাতে আশাহত হন না, পাত্তাও দেন না খুব একটা। তিনি বরং মাঝরাতে জায়নামাজ পেতে নামাজে বসেন, ছেলের জন্য দোয়া করেন। সেই দোয়ার মাঝেও খুব আবডালে আড়ালে লুকিয়ে চুকিয়ে তার গাড়িও থাকে। আফজাল হোসেন প্রতিদিন সকালে বাসে চেপে অফিসে যান, আর জানালা দিয়ে তাকিয়ে থাকেন বাইরে। ইস, ওই যে ওই গাড়িটা, ওই সাদা গাড়িটার মতো। না না, ওটা না, ওইটা, ওইটা। আফজাল হোসেন অফিসে যাবেন। বাসের টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তার সিরিয়াল ৭ নাম্বার। এই বাসের নিয়মকানুন আলাদা। প্রত্যেক স্টপেজ থেকে এরা ১০ জনের বেশি যাত্রী নেয় না। তিনি নিশ্চিত মনে লাইনে দাঁড়িয়ে হাকিমপুরি জর্দা দিয়ে পান চিবুচ্ছেন। সিটিং বাস। তার কাছে টিকিটও আছে, সিরিয়ালও ৭। সুতরাং তাড়াহুড়ার কিছু নাই। আঙুলের মাথা থেকে চুন নিয়ে তিনি আরাম করে পান চিবুচ্ছেন। লাইন থেকে খানিকটা সরে গিয়ে পিচিক করে পানের পিক ফেললেন। ফিরে এসে দেখেন ১৮-১৯ বছরের এক ছেলে তার জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। তিনি এক দৃষ্টিতে ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। ছেলেটা ফিরেও তাকালো না। উদাস নয়নে কোনো এক মোবাইল ফোন কোম্পানির বিলবোর্ডের বিজ্ঞাপন দেখতে লাগলো। আফজাল হোসেন কিছু বললেন না। এই অভিজ্ঞতা তার আছে। আজকালকার ছেলেপুলেদের ভেতর কেমন একটা বেপরোয়া ভাব চলে এসেছে। এই ভাবকে তিনি ভয় পান। এরা কখন কি করে ফেলে তার ঠিক ঠিকানা নেই। তিনি বিনা বাক্যবয়ে ছেলেটার পেছনে গিয়ে দাঁড়ালেন।
তার সিরিয়াল হয়ে গেল ৭ থেকে ৮। অবশ্য দুশ্চিন্তার কিছু নেই, এই স্টপেজ থেকে কম করে হলেও ১০ জন যাত্রী বাসে উঠবে, সুতরাং বাসে সিট পেতে তার অসুবিধা হবার কথা না। আফজাল হোসেন আবার আরাম করে পান চিবোতে লাগলেন, সঙ্গে হাকিমপুরি জর্দা আর কাঁচা সুপারি। বাস এসেছে। আফজাল হোসেন পায়ে পায়ে বাসের দরজার দিকে এগুচ্ছেন। তার সামনে ছেলেটা পর্যন্ত বাসে উঠে গেছে। তিনি ডান পাটা মাত্র উঁচু করেছেন, এই মুহূর্তে হেল্পার হাত বাড়িয়ে বাসের দরজা আটকে দিল। পরেরটায় আসেন চাচা মিয়া, এইটাই আর সিট নাই। সিট নাই মানে? সিট তো আছে। আছে তো আগের স্টেশন থেকে জোর কইরা ৩ জন বেশি উঠে গেছে, এর লেগা এইখান থেকে ৩ জন কম নিতে হইব। আফজাল হোসেন কিছু বলতে যাবেন, ভেতরে ভেতরে কথা গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু তার আগেই বাদ ছেড়ে দিল। তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার অসম্ভব মন খারাপ হয়েছে। কারণে অকারণে তার মন খারাপ হয় না, কিন্তু আজ হলো। গত কিছুদিন ধরেই এই ব্যাপারটা তিনি লক্ষ্য করছেন। তার ক্ষেত্রেই সব উল্টাপাল্টা ঘটনা ঘটে। সেদিন অফিসেও ঘটল। ৫টা বেজে গেছে, অফিস থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। তিনি বেরোতে যাবেন, এই সময় বড় সাহেবের ঘর থেকে পিয়ন আজিজ মিয়া মোটা এক ফাইল নিয়ে হাজির। বড় স্যারে আপনারে কইছে এই ফাইলটা শেষ করে যাইতে। আফজাল হোসেন এবার দেয়াল ঘড়ির দিকে তাকালেন। ৫টা বেজে ৩৬। কিছু বললেন না, চুপচাপ হাতের কাজটা শেষ করে বড় সাহেবের পাঠানো ফাইল নিয়ে বসলেন। শেষ পর্যন্ত অফিস থেকে বেরোলেন রাত ৮টায়। পরদিন হরতাল। রাস্তায় গাড়ি ঘোড়া বলতে কিছু নেই। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে শেষে হাঁটা দিলেন। মতিঝিল থেকে হেঁটে মোহাম্মদপুর। এই বয়সে এত হাঁটা শরীর সহ্য করে না। সারা শরীরে ব্যথা, পা ফুলে ভয়ানক অবস্থা। ৪ দিন অফিসে যেতে পারলেন না। আফজাল হোসেন লম্বা লাইনের মাথায় দাঁড়িয়ে আছেন, সবার সামনে। এটা অবশ্য একটা ভালো দিক। গ্লাস অর্ধেক খালি না দেখে অর্ধেক ভরা দেখা ভালো। এবারে বাসে ওঠা নিয়ে আর কোনো সংশয় নেই, তিনিই প্রথম। কিন্তু তার যা ভাগ্য, বাস কখন আসে কে জানে। দেখা যাবে আজ আর বাসই এলো না। এই কোম্পানির বাকি সব বাস আজই হয়তো কোথাও ভাড়ায় চলে গেছে। কোনো মন্ত্রী মিনিস্টারের শালার বিয়েতে গ্রাম থেকে বাস ভর্তি লোকজন আসবে। সেই বাস ছাড়া পাবে ভোর রাতে। আগামীকালও হয়তো ট্রিপ দিতে পারবে না। কিন্তু আফজাল হোসেনের আশঙ্কা সত্যি না। বাস চলে এসেছে এবং বাসের বাঁ দিকের জানালার পাশে তিনি একটা সিটও পেয়ে গেছেন। সিটটাও ভালো, সামনের দিকে ভালো জায়গা আছে। হাত পা শক্ত করে রোবোকপ হয়ে বসে থাকতে হয় না, আরাম করে বসা যায়। আজকাল ঢাকা শহরের বাসে বসার চেয়ে দাঁড়িয়ে থাকা ভালো। সিটের যা অবস্থা, বসার পরে সামনে আর পা রাখার জায়গা থাকে না। আর কোনো মতে রাখা গেলেও নরণচরণ হয়ে বসে থাকতে হয়। সেই বসা শরীরের আকার আকৃতি পর্যন্ত বদলে দেয়। বাস থেকে নামার সময় নিজেকে মতিঝিল ব্লক ভাস্করের বকপক্ষীদের মতো মনে হয়। আফজাল হোসেন আরাম করে হাত পা ছড়িয়ে বসলেন। জানালা দিয়ে ভোরের ফুরফুরে হাওয়া আসছে। শেষ পর্যন্ত সকালটা উপভোগী হলো তাহলে। খানিক আগে তিক্ত অভিজ্ঞতাটা প্রায় ভুলে যেতে বসছিলেন। এই সময় খ্যাক খ্যাক শব্দ করে বাসটা থেমে গেল। আফজাল হোসেন প্রথমে ভেবেছিলেন এটা কোনো স্টপেজ, কিন্তু তার ভুল ভাঙতে দেরি হলো না। যাত্রী হেল্পার মিলে শুরু হলো বাস ঠেলাঠেলি। তুমুল শব্দ করে বাস চলতে শুরু করে, আবার সঙ্গে সঙ্গে থেমে যায়। চরম বিরক্তি নিয়ে এই ঠেলাঠেলি কিছুক্ষণ দেখলেন তিনি। তারপর বাস থেকে নেমে গেলেন। চৈত্রের সকাল, ঠাঠা করে তেতে উঠেছে রোদ। আফজাল হোসেন খানিকটা হেঁটে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে গিয়ে দাঁড়ালেন। এখান থেকে মতিঝিলের বাস পাওয়া সহজ। সমস্যা হচ্ছে এখন অফিসের সময়। মতিঝিলের কোনো বাসই পা রাখার জায়গা পর্যন্ত নেই। তিনি বয়স্ক মানুষ, তার পক্ষে দৌড়ঝাঁপ করে বাসে ওঠা অসম্ভব। ফলে ঠায় দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর খাবারের বাটিটা কাঁধে ঝুলিয়ে বাসার দিকে হাঁটা দিলেন। আজই বশিরকে বলতে হবে টাকা পাঠাতে। গাড়ি না হলে আর অফিসেই যাবেন না তিনি।
প্রয়োজনে চাকরিই ছেড়ে দেবেন। কানাডায় সকাল হতেই তিনি বশিরকে ফোন করবেন। রাত ৩টা আফজাল হোসেন রাহেলা খাতুনের পাশ থেকে চুপি চুপি উঠে এলেন। তারপর মোবাইল ফোনের চার্জ লাইট জ্বালালেন। আজকাল কম দামি এই মোবাইল সেটগুলোতে অনেক সুযোগ সুবিধা। কি সুন্দর আলো! তিনি আলো জ্বালিয়ে রান্নাঘরের পাশে ছোট্ট স্টোর রুমটা খুললেন। অন্ধকার স্টোর রুমটা বহুদিন খোলা হয় না। কেমন ভ্যাপসা একটা গন্ধ, ধুলোবালিতে একাকার। মাকড়সার জাল ঝুলে আছে এখানে সেখানে। দুটো ধেড়ে ইঁদুর শুরুত করে বেরিয়ে গেল। একটা হাতল ভাঙা চেয়ার, পুরনো লেপ, কাঁথা, তুষুকের স্তূপ, বই, ম্যাগাজিন, ছেঁড়া স্যান্ডেল, একটা ক্রিকেট ব্যাট, ৩টে স্ট্যাম্প, ওষুধের বড় কার্টন। ওষুধের কার্টনটার ঠিক পেছনেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইকেলটা। একটু কাতর হয়ে আছে, জংধরা ধাতব শরীর। সাইকেল না, একটা যন্ত্রের কঙ্কাল যেন। আফজাল হোসেন সাইকেলটাকে তুলে নিয়ে রান্নাঘরের মেঝেতে গিয়ে বসলেন। ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার চেষ্টা করলেন। কয় ফোঁটা নারকেল তেলও চিপে দিলেন চেইনের ভেতর। তারপর প্যাডেল ধরে ঘোরালেন। কেমন একটা উৎকট শব্দ হলো, কিন্তু ঘুরল। তবে খানিকটা ঘুরে আবার থেমেও গেল। আফজাল হোসেনের মুখে অদ্ভুত এক টুকরো হাসি। সেই হাসির অর্থ কে কি জানে। কারো পায়ের শব্দে তিনি ফিরে তাকালেন। রান্নাঘরের দরজা ধরে দাঁড়িয়ে আছেন রাহেলা খাতুন। সাইকেলের জংধরা চেইনের তেল ঘষতে ঘষতে আফজাল হোসেন বিড়বিড় করে বললেন, রাস্তায় যা জ্যাম, তার উপর বাসে চড়তে চড়তে শরীরটাই কেমন জং ধরে গেছে। তাই ভাবতেছি এখন থেকে আবার সাইকেলেই অফিসে যাব। এই বয়সে শরীর ছাইড়া দেওয়ান ঠিক না। কি বলো জহিরের মা? রাহেলা খাতুন জবাব দেন না। ধীর পায়ে আফজাল হোসেনের পাশে এসে বসেন। হাত দিয়ে সাইকেলের জংধরা শরীরটা ছুঁয়ে দেখেন। আফজাল হোসেনও আর কিছু বলেন না। মোবাইল ফোনের টর্চটা শুধু নিভে যায়। অন্ধকার ঘর, ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার ঘরেও কেউ কারো দিকে তাকাতে সাহস পান না। দুটি কম্পিত হাত শুধু শক্ত করে ধরে থাকে একটা জংদারা ধাতব শরীর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা গল্প সাইকেল। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।